সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হলেন আরও 4 জন উপদেষ্টা। তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফয়জুল করিম খান ও বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগকে দল গোছাতে বলার বক্তব্যের জেরে পুরনো উপদেষ্টার মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছে। সেখানে কোনো কাজ নেই আসলে। তার জায়গায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের 2 সপ্তাহ হয়নি, এরই মধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দখল, প্রভাব খাটানো, চাঁদাবাজিতে নেমে গেছে বিএনপি, এমন অভিযোগ আসছে মাঠ পর্যায় থেকে। বাংলাদেশের প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছে আন্দোলনকারীরা, শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটি জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। এদিকে এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম জানান, রয়টার্সকে রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ দেয়া বন্ধে আমেরিকার প্রতি অনুরোধ জানিয়েছিলেন ভারতীয় কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক কর্মকর্তা দ্য ওয়াশিংটন পোস্টকে জানান, চলতি বছর শুরুতেই বাংলাদেশের বিষয়ে ভারত আমেরিকার মধ্যে কথোপকথন হয়। ভারতের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে বিরোধীরা ক্ষমতায় আসলে ইসলামিক হাবে পরিণত হবে বাংলাদেশ এবং এতে ভারতের জাতীয় সুরক্ষা বিঘ্নিত হতে পারে। নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় দেশের জন্য অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। তিনি প্রতিশ্রুতি দেন, প্রেসিডেন্ট হলে তিনি 3 মিলিয়ন নতুন আবাসন তৈরি করবেন, চাইল্ড ট্যাক্স ক্রেডিট সুবিধার আওতা আরও বাড়াবেন। আমি যতদূর শুনেছি, চাইল্ড ট্যাক্স ক্রেডিট উনি $6,000 করার কথা বলেছেন। এছাড়াও খাবারের দাম, গ্যাস, বাড়ি ভাড়া সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে ও ন্যূনতম মজুরি বৃদ্ধিতে কংগ্রেসের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন কামালা হ্যারিস। এদিকে গাজায় ইসরায়েলি হামলার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40,000 অফিসিয়ালি। কিন্তু আপনারা যখন শুনবেন 40,000, আপনারা খেয়াল রাখবেন গত 5 বছরে এই 39,000 থেকে 40,000 গিয়েছে 5 মাসে। দুঃখিত, এটি আসলে 2 লক্ষর উপরে। এটি হচ্ছে সত্য কথা। যুদ্ধবিরতি নিয়ে কাতারে হামাস ইসরায়েলের 2 পক্ষের সাথে 2 দিন বৈঠক করেছে মধ্যস্থতাকারীরা। আলোচনার পর ব্রিটেন ও ফ্রান্স আশাবাদী যে যুদ্ধবিরতি চুক্তি হয়তো সম্ভব হবে। রিয়েলি আর কত নাটক আমরা দেখব এখানে। প্রেসিডেন্ট বাইডেন 3 ধাপে যুদ্ধবিরতি যে পরিকল্পনা দিয়েছিলেন, সেটি নিয়েই সেই আলোচনা। রিয়েলি অ্যাগেন, প্রথম ধাপে 6 সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়। এ সময় জিম্মি ও বন্দীদের মুক্তি দিবে ইসরায়েল ও হামাস। দ্বিতীয় ধাপে গাজা থেকে ইসরায়েল তাদের সব সেরা ফেরত নেবে এবং যুদ্ধবিরতি স্থায়ী করা হবে। তৃতীয় ধাপে গাজা পুনর্গঠনের কাজ শুরু করা হবে। এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুকে ঘিরে মধ্যপ্রাচ্য খুব টান উত্তেজনার মধ্যে আছে। ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা না চালাতে আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলোর আহ্বান নাকচ করে দিয়েছে ইরান। এ নিয়ে চলছে সত্যিকার একটি মারাত্মক অবস্থা সেখানে তৈরি হয়েছে। ইসরায়েলের যে কোনো ফ্লাইট, পাবলিক বেসরকারি ফ্লাইট একেবারে কমিয়ে গেছে, কারণ যে কোনো সময় হামলা হতে পারে, এরকম আমরা শুনতে পাচ্ছি। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর শওকত আলী, লং আইল্যান্ড ইউনিভার্সিটি। স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ। আপনারা দুজনই আশা করি ভালো আছেন, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি প্রথমে চলে যাব শওকত আলী আপনার কাছে। প্রশ্নটি হচ্ছে এরকম, খুব বেশি দিন হয়নি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এতদিনে তাদের কার্যক্রম কতটা আশাবাদী হওয়ার মতো বলে আপনি মনে করেন? প্রত্যাশা ও শঙ্কার জায়গাগুলো কোথায়? আসসালামু আলাইকুম, আপনাকে অনেক শুভেচ্ছা।
পাটোয়ারি ভাইকে অনেকদিন পর দেখলাম, খুশি হচ্ছি। তিনি এখনো সুস্থ আছেন, তার সুস্থতা কামনা করি পাটোয়ারি ভাই। প্রথমেই আমাদের দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছেন, যে মা বোনরা ইজ্জত হারিয়েছেন, 30টেরও বেশি শিশু শহীদ হয়েছেন, আমি তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের সবাইকে বেহেশতবাসী করুন। যে প্রশ্নটা তুলেছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক, ক্লাসের শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনূস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক তিনি ছিলেন। যেভাবে মানুষ তার মা বাপের প্রতি লয়াল থাকে, আমি আমার এই শ্রদ্ধেয় শিক্ষক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেইভাবে আমি ওতপ্রোতভাবে জড়িত। স্যার অত্যন্ত দক্ষভাবে এ পর্যন্ত যে টিকি নিয়ে আসছেন, এটা আল্লাহর রহমত। তার উপরে এই বয়সে, এত বয়সে, আপনি জানেন বাইডেন চেষ্টা করেছিল, কিছু করতে পারেননি। বাইডেন যেখানে শেষ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে শুরু করেছেন। এবং আপনি দেখেছেন এর ভিতরে প্রায় 3 প্রকার ষড়যন্ত্র করেছে। যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, মুনাফিক, বেঈমান, তারা এখনো বিভিন্ন দেশ থেকে বসে চক্রান্ত করে যাচ্ছে এই আমাদের বিশ্বমুখ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিয়ে। তার ভিতরে তিনি এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন কখনো করেননি। তারপরেও যে সক্ষমতা, যে পারঙ্গমতা দেখিয়েছে, আমি তার উইশ হিম অল সাকসেস। এবং তার বিরুদ্ধে যারা কথা বলছে, এরা 2 নম্বর লোকজন, কিছুটা মুনাফিকি আছে। ফ্যাসিস্টের প্রতি কখনো সব দেশে যেখানে এই ধরনের বিপ্লব হয়, তারা চলে গেলেও তাদের ভাড়া ছাড়া রেখে যায়। তারা বহুদিন থেকে চেষ্টা করে, পরে ফুল পাল্টায়। কিছুদিন পরেই দেখবেন, আপনি একটা মিডিয়ার কথা বলেছেন যে কিছু কিছু মিডিয়া, পরে মিডিয়াও দেখবেন সুর পাঠিয়ে বলবে যে আমাদের টেলিভিশন তো ডেডিকেটেড ছিল, আমাদের নিউজ পেপার ডেডিকেটেড। এইটা কিন্তু ছেলেমেয়েরা, ছাত্ররা মানবে না। কিন্তু সবারই জবাবদিহিতার আয়তে এনে আসতে হবে। 15 বছর যে মিথ্যা ভাওতাবাজি সাংবাদিকতা করেছে তারা, এবং এই জাতিকে চিরকালের মতো একটা অন্ধকার কূপে ফেলে দিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসা আমাদের অনেক কষ্ট, অনেক পরিশ্রম। আর অর্থনীতিবিদ হিসেবে আমি যদি বলি যে আপনি অত্যন্ত ভয়ঙ্কর অবস্থার ভিতরে আমরা চলে গেছি। পয়সা নাই, কড়ি নাই, যেটুক ছিল 3 মাস ধরে এই সরকার চেষ্টা করছে সম্পদগুলোকে গোল্ড বানিয়ে সমস্ত ব্যাংকগুলোকে তারা কবজা করে সেখান থেকে অর্থ পাচার করেছে। যখন বিপদ আরো বেড়ে গেছে, অনেক উদাহরণ আমরা জানি। এটা 75 সালে হয়েছিল। সবসময় এই সরকারকে যখন আমরা সুযোগ দিয়েছি, স্বাধীনতার পর 71 সালে যে সম্পদ লুটপাট করেছে পরিত্যক্ত সম্পদ হিসেবে, বিহারীদের সম্পত্তি হিসেবে, মুসলিম লীগের সম্পত্তি, যেটাকে আমি বলেছি প্রায় $1 ট্রিলিয়ন তারা দখল করেছে। 1973 যে নির্বাচন হোক, যাই হোক, আমরা দেখেছিলাম সেটা করার পরে আরেকটা ভুল হলো। 1975 এই দলই বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে বন্ধ করা হয়েছে, আমাদের সমস্ত জাতীয় সম্পদকে লুটপাট করা হয়েছে। এটাকে সকল রাশিয়া বা কিউবান অনুসারে যে ন্যাশনালাইজ করা হয়েছে, তাতে জাতিকে ধ্বংস করা হয়েছে। সেখান থেকে এসে আজ থেকে প্রায় 20 বছর আগে তাকে ভোট দিয়ে যে কথাটা আমি সবসময় বলেছি, পেটে চেনাই ভুরো, ঘাড় ধরে নাই ঘোরো, তুই কাছে কেড়ে নিবি কোথাকার কে, আমাদের তাই করা হয়েছে। আমরা অত্যন্ত খুশি। আমার জীবনে আমি 2 বার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি। হাবিব ভাই, আমি বলতে আমার গর্বে বুক উঁচু হয়ে আসে। কোন রকম 2 নম্বর 17 বছর বয়সে আমি স্বাধীনতার যুদ্ধ গিয়েছি। এরপরে যখন এই অত্যাচার হয়েছে, আপনারা জানেন অন দি রেকর্ড, আমি পরিষ্কার বলেছিলাম I want to see her last dance. It is on the record. বহুবার, বহু টেলিভিশন আমি বলেছি it is her last term. তো আল্লাহর ইচ্ছা আমার জীবদ্দশায় সেটা দেখেছি। এবং কোন রকম 2 নম্বর বুদ্ধিজীবীর মতো মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চোখ নিচে করে কথা বলিনি। যা বলার দরকার জাতিকে, ছাত্রদের যা বলার দরকার আমি তা বলেছি। থ্যাংক ইউ। না, আপনি কিন্তু, আমার প্রশ্নটা ছিল এই যে আমাদের এখন যে এটি তো আপনি বললেন যে বিগত সরকার কি করেছে এবং কি হয়েছে, এবং আপনি 73 সাল পর্যন্ত 75 ফেরত গেছেন। কিন্তু এই যে সরকার এখন আছে, তাদের সংখ্যা এবং তাদের কাছে প্রত্যাশা কি হতে পারে? ছোট করে আপনার হাতে 1 মিনিটের মতো সময় দিলাম। আমরা যত রিফর্ম চেয়েছি, আমাদের ছাত্র নেতা যারা, তারা যে রিফর্মগুলো ফরওয়ার্ড করেছে, আমি জানি অনেক বিরোধী দল
এটা এর সাথে সম্পূর্ণ একমত। আমি তাদেরও খবর টবর কিছু রাখি, সুতরাং এ ব্যাপারে কোনো কিছু করাবে না। আমি যেটা মনে করি যে ডক্টর ইউনূস যিনি সারা বিশ্বে যিনি এক মহান নেতা এবং বিশেষ করে গরিব শ্রমিক জনতার নেতা, এই 20 কোটি মানুষের যে দায়িত্ব তিনি নিয়েছেন, আমরা সার্বিকভাবে তার সাহায্য করব, সহযোগিতা করব এবং তার প্রত্যেকটা যে প্রাগম্যাটিক যে মনে রাখবেন, আপনার 15 দিন হয়েছে, অস্থির হওয়ার কিছু নাই। ওকে, মাত্র 15 দিন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি ছিল 15 বছর। অর্থাৎ আপনি যদি বলতে চাচ্ছেন শঙ্কা তো থাকবেই। আপনি একটি কথা বলেছেন, কারণ উনি এরকম অ্যাডমিনিস্ট্রেশন এর আগে করেননি, এটা একটি শঙ্কার বিষয়। এবং আমাদেরকে সবাইকে আপনি বলছেন যে একটু ধৈর্য ধরতে হবে, কারণ মাত্র 15 দিন হয়েছে, সময় লাগে। এবং আপনি 75-এর কথা বলছেন। আমি পুনরায় যারা ভিউয়ার্স আছেন আপনাদেরকে একটু মনে করে দিতে চাই, 71 সালে যখন স্বাধীন হলো দেশ, তারপর থেকে 75 পর্যন্ত কিন্তু শান্ত হয়নি বাংলাদেশ, বিশৃঙ্খল অবস্থায় ছিল। এটি মনে রাখতে হবে। কাজেই এই যে বিপ্লবটি ঘটে গেল, এই যে আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা, আমি বলবো তৃতীয় স্বাধীনতা, তার একটি কারণ আছে। আমি বলবো 47-এ প্রথম স্বাধীনতা ব্রিটিশের হাত থেকে, 71-এ দ্বিতীয় স্বাধীনতা এবং এই 24 সালে তৃতীয় স্বাধীনতা। এটি হচ্ছে আমার মতামত, অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, দ্যাটস ওকে, ঠিক আছে। কিন্তু এই দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা যেটার কথাই আমরা বলি, সময় দিতে হবে। আগামীকালই এত 15-20 বছরের যে বিশৃঙ্খলা আপনি আশা করতে পারেন না যে দুদিনেই চলে যাবে। এনিওয়ে, আমরা আসছি সেই প্রসঙ্গে। পাটোয়ারি সাহেব, আমি আপনার কাছে যাব। বাংলাদেশে বিগত সময়ে আমরা দেখেছি কোনো একটি সরকার যখন পরিবর্তনের পর ব্যক্তি বদলায়, কিন্তু দুর্নীতি, অধিপত্য বিস্তার, চাঁদাবাজি কিংবা দখলের যে পুরনো ব্যবস্থা, সেটির পরিবর্তন খুব একটা হয় না। এটি অনেকে বলছেন যে এবারও এখনও সেরকম ব্যাপার হতে পারে কিনা এবং তার পরিবর্তনের লক্ষণ তার দেখছেন না। আমরা কিছুক্ষণ আগে বললাম মাত্র 15 দিন হয়েছে, এখনও এটি বলার সময় আসেনি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় কি বলে আপনি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর শওকত সাহেবকে পেলাম, আমার খুব ভালো লাগছে। আমরা একাডেমিশিয়ান, বোথ একাডেমিশিয়ান। আমি প্রফেসর ইউনূসের ছাত্র ছিলাম না, বাট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, শিক্ষক ছিলাম ওখানে। যে প্রফেসর ইউনূসের সাথে আমার দেখা হয়েছে, উনি এখানে আমাদের ইয়র্ক কলেজে, উনি একটা অ্যান্ড্রয়েড প্রফেসর, ওখানে আসছিলেন। তখন ইয়র্ক কলেজে আমাকে ইনভাইট করেছিল, আমি তখন ডিন, ইনভাইট করে আসার জন্য। তখন প্রফেসর ইউনূসের সাথে আমার দীর্ঘ আলাপ হয়েছে আর কি আমাদের। যাই হোক, ওনার প্রতি আমার একটা গভীর একটা সম্মান আছে। আর আমার সম্মান থাকুক না থাকুক তাতে ওনার কিছু আসে যায় না, কারণ উনি 100-র উপরে নোবেল প্রাইজ ছাড়াও যেসব উনি অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন, এটা আমি লিস্ট দেখে আমি অবাক হয়ে গেছি আর কি, যে উনি সারা বিশ্বে পরিচিত, সারা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি। সেই ব্যক্তি হিসাবে তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে। এবং তিনি গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে যে জিনিসটা এগিয়ে নিয়ে আসছে, আমি মনে করি তার সেই সক্ষমতা আছে। তবে আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম ইনিশিয়ালি তার অ্যাডভাইজারগুলো দেখে, কিন্তু ওই যে গতকালকে আজকে যে অ্যাডভাইজারগুলো নিল, তার দেখে মনে হলাম যে অত্যন্ত অভিজ্ঞ কিছু লোককে উনি নিয়েছেন। যেটা আপনি বলেছেন, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, তারপরে ক্যাবিনেট সেক্রেটারি, ফর্মার ক্যাবিনেট সেক্রেটারি আল ইমাম, এবং ফর্মার সচিব ফজলুল কবির, এবং লেফটেন্যান্ট জেনারেল যিনি ছিলেন। দেখে আমি আরো আশাবাদী হয়েছি যে আসলে তো স্ট্রাকচারে কিছু লোক দরকার, এরকম যারা অভিজ্ঞ লোকের দরকার। উনি অভিজ্ঞ লোকদের নিয়ে আসছেন, আমি আশাবাদী। তারপরে বলি, আপনি বাংলাদেশের কালচারে ভাই, আমরা তো দেখে আসছি মাস্তানি, চাঁদাবাজি, অন্যের সম্পত্তি জবরদখল বাংলাদেশি কালচার হয়ে এসেছিল দীর্ঘদিন থেকে। যে দল ক্ষমতায় গিয়েছে সেই দলের সমর্থকরা এটা করেছে। আইনের শাসন, জবাবদিহিতা না থাকাতে এরা একটা ছত্রছায়া করতে পেরেছে। এবং আমি বিশ্বাস করি প্রফেসর ইউনূস, ওনার কাছে কিছু চ্যালেঞ্জ আছে এই মুহূর্তে। যে চ্যালেঞ্জটা হলো বাংলাদেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, এনআরকি যা কিছু আমরা ঘটছে দেখছি, এটাকে ফিরিয়ে আনা, ডাকাতি, লুটপাট, ভাঙচুর মতো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা, এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তাদের মধ্যে জনগণের একটা ডিফারেন্স ঘটে গেছে আর কি। এই বিশ্বাসের সংকটটা তাকে ওনাকে দূর করে নিয়ে আসতে হবে। আস্তে আস্তে এটা সময় লাগবে। আর বাংলাদেশে যে অর্থনৈতিক অবস্থা,
গত বছর আপনার $37 বিলিয়ন ছিল ফরেন রিজার্ভ। এখন আমাদের গত মাসেও ছিল প্রায় 27, এখন হলো প্রায় $25.8 বিলিয়ন। এই যে অর্থনৈতিক একটা প্রেশার, এই যে দ্রব্য মূল্যের যে বৃদ্ধি, এই জিনিসগুলো যে ওনার হাতে এখন পড়েছে, রাইট, যিনি one he who wears the crown, feels all the trouble, right? এই জিনিসগুলো ওনাকে চ্যালেঞ্জ করতে হবে। এই চ্যালেঞ্জগুলো ওনাকে মোকাবিলা করে তারপরে আমাদের রাজনীতিবিদরা তো জানেন সবাই অপরচুনিস্ট, আমাদের দেশে যে যেভাবে পারে প্রেশার দিবে। আমার মতে উনার এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতি আমি মনে করি শীঘ্রই, ওনার যেহেতু ক্যাবিনেট ফর্ম হয়ে গেছে এখন, ওনারা শীঘ্রই বসে রাজনীতিবিদদের সাথে আলোচনা করে, না করলে ওরা কিন্তু ট্রাবল ক্রিয়েট করবে। যেই জন্য আমাদের ছাত্ররা রক্ত দিয়েছে, যেই জন্য ছাত্ররা আমাদের আন্দোলন করেছে, কি জন্য ওরা করেছে? বৈষম্য দূর করা, সমাজে গণতান্ত্রিক প্রক্রিয়া সৃষ্টি করা, যেগুলো আমরা সবাই জানি, এখানে বলার অপেক্ষা রাখে না। যার জন্য জবাবদিহিতামূলক একটা সরকার, তারপরে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এই ধরনের কতগুলো আর কি, যেগুলো আমরা সবসময় বলে আসছি। এই জিনিসগুলোর জন্য যে ওনাকে করার, ওনাকে করতে হবে কি, আমি মনে করি যে ওনাদেরকে একটা রোড ম্যাপ দিতে হবে দ্রুত, যে আমরা এই জিনিসগুলো রাজনীতিবিদদের সাথে আলোচনা করে এই জিনিসগুলো আমরা করতে চাই, কারণ আপনারা এগুলো চেয়েছেন। গণতন্ত্রের জন্য, সাস্টেইনেবল ডেমোক্রেসির জন্য বাংলাদেশে এই জিনিসগুলো দরকার, যাতে করে আর এই সন্ত্রাসবাদ এবং মানি, মাসলস এবং ম্যানিপুলেশন রাজনীতিতে না থাকে। এই ধরনের করার জন্য যতটুকু সিস্টেম তৈরি করে, ওটার জন্য ওনাদের একটা রোড ম্যাপ করা দরকার। এবং এটা করার জন্য আমি মনে করি এর মধ্যে কোনো সময় টময় কিছু আমার মনে হয় অত দ্রুত দৌড়াদৌড়ি করার দরকার নেই, কারণ এগুলোতে সময় লাগবে। না হলে হবে কি, আমার রাজনৈতিক দলের প্রতি আমার খুব শ্রদ্ধা, সব দলের প্রতি তারা কাজ করে, কিন্তু ওনারা তো আমরা দেখছি যে এই ক্ষমতায় আসছেন, রাইট, এই জিনিসে ওই পথে যান নাই, কারণ ক্ষমতাকে এই রাষ্ট্রীয় এই জিনিসগুলোকে নিজেদের প্রয়োজনে, নিজেদের জন্য ব্যবহার করে ক্ষমতায় টিকেছিলেন। এই জিনিসগুলো করার সুযোগ যেন না দেওয়া হয়, এটার জন্য আমার রাজনীতিবিদরা বললো যে আপনারা চাইছেন, আমরা এখন করছি, আসেন আমাদের সাথে একত্রে তৈরি করে আপনারা এটা করেন। এটা আমার বিশ্বাস, এটা উনি যদি চেষ্টা করেন উনি পারবেন, এবং ওনার যে লোকগুলা নিছে এর জন্য আমি অত্যন্ত মনে করি আশাবাদী। হোপফুলি উনি এটা করবেন, ওনাকে সময় বেঁধে দেওয়া এখন ঠিক না এই মুহূর্তে। ওকে, আপনি যেটি বলছেন একেবারে সংক্ষিপ্তভাবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং সিস্টেমের যে অপব্যবহার করা হয়েছে, যেটা বারবার মানুষের আশাভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটি এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে একটি স্থিতিশীল পরিস্থিতি এবং গঠনমূলক শাসনতন্ত্র তৈরি হয়। এই মোদ্দা কথায় এটি আপনি বলার চেষ্টা করেছেন। আমি আসছি, কারণ আরও প্রশ্ন রয়ে গেছে, এবং দর্শক আপনারা যারা দেখছেন শেষ অংশ আমি নিজের বক্তব্য তুলে ধরবো। একমত দ্বিমত হলে জানাবেন, কারণ এই সময়ে হয়েছে কিছু কথা বলার, সেটি আমি চেষ্টা করবো। আমি শওকত আলী আপনার কাছে যাব পুনরায়। এই যে ছাত্র জনতার বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটল, এটি একটি অর্জন, এটি অনেক বড় একটি অর্জন জাতি হিসাবে। অনেকে দ্বিমত পোষণ করবেন, ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু এটি একটি অর্জন, এটি একটি সুযোগ তৈরি হয়েছে, এবং এই সুযোগে আমরা অনেক কিছু পেতে পারি। নতুন করে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে, মানুষের কথা বলার স্বাধীনতা ফেরত আসতে পারে, এবং মানুষ স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে এখন, অনেকে মনে করছেন, আমিও তাই মনে করি। কিন্তু এই যে অর্জনটি, এটি বেহাত হয়ে যাওয়ার বা তৃতীয় পক্ষ এর পুরো সুবিধা নিয়ে নেওয়ার সম্ভাবনা কতখানি আপনি দেখছেন? আমি ভাই আপনাকে ধন্যবাদ দিই, আপনি স্বৈরাচারকে স্বৈরাচারই বলেছেন। অনেক মুনাফিক সাংবাদিক আছে এখনো মাননীয় বলতে চাই, সাহস করে উল্টো পাল্টা প্রশ্ন করে কিন্তু কিছু বলতে চায় না। আমি আপনাকে ধন্যবাদ জানাই। দেখুন, এই মানুষটা আপনার কোটি কোটি মানুষ, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার মানুষের মুখে হাসি ফিরিয়ে দিয়েছে। আল্লাহর অশেষ রহমতে তার হাতে এই দেশটা পড়েছে। তিনি পরিষ্কার বলেছেন যে আপনারা যদি আমার কথা শুনে কাজ করেন একসাথে, তাহলে ইনশাল্লাহ আমাদের এই সমস্যা নাই। দেখেন, অর্থনৈতিক বিষয়ে আমি একটা কথা বলি, সারা দুনিয়ায় কিন্তু তাকে সাপোর্ট করছে, ইনক্লুডিং অল ওভার দি আপনার, ইনক্লুডিং চায়না, রাশিয়া থেকে শুরু করে এক্সেপ্ট ইন্ডিয়া। অর্থনৈতিকভাবে তার এই দেশকে অতি অল্প সময়ে দাঁড় করানোর কোনো বিষয় না। এবং শ্রমিক জনতা, দেখেন আমি একটা কথা বলি পাটোয়ারি ভাই,
আপনি ইয়র্ক কলেজের কথা বলেছেন, ওই রিসেপশনটা কিন্তু স্যার আমাকে বলেছিলেন, আমি লং আইল্যান্ড ইউনিভার্সিটি, উনি সিটি ইউনিভার্সিটি চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হয়েছিল ওই সময়, কমপক্ষে 250 আপনারা উইথ পিএইচডি হোল্ডার উইথ আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ। স্যার বলছিল শওকত তুমি এটার প্রারম্ভিক পরিচয়টা তুলে ধরবো, আমি তাই করেছিলাম। এরপরে লাগোরিয়া কলেজের ব্যাপারেও আপনি জানেন, সেখানে আমি তাকে রিসেপশন দিয়েছি। আমার সৌভাগ্য, আমি 100% যে তারপরে আমার ফেক আছে যে তিনি আমাদের যে চ্যালেঞ্জ গুলা পাটোয়ারি ভাই বললেন বা আপনারা তুলেছেন, এটা যদি তার সাথে সহযোগিতা করা হয়, তাহলে এই যে প্রশ্ন আপনি তুলছেন যে রিফর্ম, যে স্বাধীনতার 71 সালে যা আমরা পাইনি, আমাদের জীবনে একটা অমুক সুযোগ এসে গেছে, অসীম সম্ভাবনা। আমরা অত্যন্ত ক্রিয়েটিভ নেশার। আমি ভাই আপনার কথা দেখেন, একটা সুন্দর দেশে আছে। আমি চাই পাটোয়ারি ভাই দেশে ফিরে যাক। একটা দেশের ভাইস চ্যান্সেলর হওয়ার যোগ্যতা আমাদের দেশে যারা আছে, এই মুনাফেক ভাইস চ্যান্সেলর তৃতীয় শ্রেণীর লোকগুলো, পাটোয়ারি ভাই কে কটা ফার্স্ট ডিভিশন পেয়েছে, ফার্স্ট ক্লাস পেয়েছে, কটা বই লিখেছে, আই ডোন্ট গিভ এ ড্যাম। আমার কথা হলো যে এরা সাধারণ শ্রমিক জনতা, মেহনতি মানুষ, ছাত্রের সাথে তাদের বক্তব্য কি ছিল? এরা সব রাজা, যারা চুপ করে বসেছিল। আমি বারবার টকশোতে বলেছি, আমাদের কি ডক্টর আসিফ নজরুল সাহেব ছাড়া আর কেউ নাই? সেদিন আমি অনেক কথা বলেছি, ইট ইজ অন দ্য রেকর্ড। আমার কথা হচ্ছে যে দেশকে ভালোবাসতে হবে। আমরা যারা বিদেশে আছে, আমার পাটোয়ারি ভাইয়ের মতো, আপনি কি করবেন? অনেক ইনকাম করেছেন, আমাদের পয়সা কড়ি রয়েছে, আমরা রিটায়ার্ড করে এখান থেকে চলে যাব দেশে, আমাদের কারো কোনো পয়সা কড়ি নাই। ইউনূস সাহেব যে ডাক দিয়েছেন, সেই ডাকের সাথে আমরা যোগ দেবো। পলিটিক্যাল পার্টির ওই দিন শেষ হয়ে গেছে হাবিব ভাই, আমি আপনাকে পরিষ্কার বলে দিতে চাই, বিএনপি, আওয়ামী লীগ, ডানপন্থী, বামপন্থী, আই ডোন্ট গিভ এ ড্যাম। আমরা কেউ দেশকে না, প্রথম কথা বাংলাদেশ, বাংলাদেশই ফার্স্ট। এই কারণেই উনি বলেছেন সবাই বাংলাদেশ, তার স্পিরিটটা দেখতে হবে। সুতরাং আমরা তাকে যদি সহযোগিতা করি, ইনশাল্লাহ এই বাংলাদেশের যে, আমি অর্থনীতিবিদ হিসেবে অনেক কথা বলতে পারি, এই দেশের দায়িত্ব একজন মুরব্বী মানুষকে দেওয়া হয়েছে, যার কমপক্ষে 20-25টা মিটিং এ আমি হাজির ছিলাম। এই সম্মান, এই অর্জন আমাদের জন্য, আমাদের নতুন প্রজন্ম তো হারিয়ে গিয়েছিল। আপনি যদি দেখেন আজকে কি পরিমাণ চক্রান্ত করা হচ্ছে আমাদের বন্ধু দেশ ভারতের মানুষের সাথে, আমরা প্রায় এক, আমার মা শাড়ি পরে, ওরা শাড়ি পরে, এই বন্ধুগুলোর সাথে আমি পিএইচডি করেছি। কিন্তু মুনাফেক একটা আছে যে বুচ্চার আব গুজরাট, এই সারা জীবন আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, আজকেও চক্রান্ত করে যাচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। সাবধান। এ কারণে আমি বলেছি একটা টকশোতে যে আমাদের সিভিল ডিফেন্স ট্রেনিং গুলো নিতে হবে। প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমাদের প্রত্যেকটা ট্রেনিং নিতে হবে। স্যার নিজে বয় স্কাউট ছিলেন পাকিস্তান আমলে, 12 বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন 1.5 মাস ধরে, এবং এরপরে উনি একটা বই লিখে গেছেন। তিনি নিজে একটা মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধাকে সংগঠক প্রবাস থেকে তিনি করেছেন। এরপরে একটা ম্যাগাজিন স্যার আমাকে দিয়ে গেছেন। এখান থেকে কি হয়েছে, পাটোয়ারি ভাই ডাক্তার আলমগীরের কথা আমাকে জিজ্ঞেস করেছেন, আরো কয়েকজনের কথা জিজ্ঞেস করছে যে শওকত তুমি এদের জানো? আমি বললাম আলমগীর ভাই ইন্তেকাল করে গেছেন, আমাদের ডাক্তার আলমগীর ভাই লেফটিস্ট, আপনার বন্ধু লোক, আপনি চেনেন ভালো করে। এই মুক্তিযোদ্ধার কথা তিনি কাউকে বলেন না, দুনিয়াতে বলতে হয় আমাকে। তার এই লেখাগুলো রয়ে গেছে আপনার আছে মুক্তিযোদ্ধার জাদুঘরে, সেগুলো ফেলে দেওয়া হয়েছে। উই ক্যান নট টলারেট এনিমোর এনি ফার্দার। আবিব ভাই আপনার স্পিরিটের সাথে আমি একমত। কোন রকম 2 নম্বর, আই ডোন্ট গিভ এ কেয়ার আপনার অ্যাবাউট বিএনপি হোক আর যেই হোক না কেন, ছাত্র আমাদের নেতা। আমি একটা কথা বলি, আমি 1 সেকেন্ডে শেষ করব। এখানে পাটোয়ারি ভাই আছে, এদেশের ভালো বিশ্ববিদ্যালয়ের নিয়ম কি জানেন? যদি একজন ছেলেকে পিএইচডি দেওয়া হয়, ডক্টরেট দেওয়া হয়, ওই ডক্টরেট পিএইচডি দেওয়ার আগে সে যদি এমন কিছু না করে যে তার যারা মেন্টর, তার যারা শিক্ষক, এই ছাত্রের কাছ থেকে যদি না শিখতে পারে, হি ইজ ফেল। পাটোয়ারি ভাই একমত হবেন? আমরা এইটা করেই কিন্তু এদেশে পিএইচডি পাই, আমাদের শিক্ষকদের ট্রেনিং পাস করে তাই আমরা নতুন প্রজন্মের, আমার ভাই, আমার সন্তান, আমার বোনগুলো, আমাদের বোনদেরকে আরো গুরুত্ব দিতে হবে। আমি অনুরোধ করব স্যারের কাছে, আরো বেশ কিছু মেয়েদেরকে আমাদের নেওয়া উচিত, যাতে আমাদের দেশটা সুন্দর হয়। আমরা সুন্দর দেশ, আমরা ক্রিয়েটিভ ব্রেন সারা দুনিয়ায়। ডক্টর ইউনূস যেমন তার ক্ষেত্রে সুবল এনেছে, আমাদের প্রত্যেকটা বিদেশে ট্যাক্সি ড্রাইভার, দোকানদার, সমস্ত মানুষগুলো আমরা
এত সুন্দর মানুষ আমি দুনিয়াতে দেখিনি। We are so creative। আমাদের কাজে লাগানোর বুঝতে পেরেছি আপনি যেটি বলছেন যে এটি এই যে সুযোগ তৈরি হয়েছে এটা হাতছাড়া হবে না যদি আমরা সবাই একসাথে কাজ করি, স্পেশালি ছাত্রদের যারা আছেন তাদেরকে সহযোগিতা করি, এবং আমরা যারা বিদেশে আছি তারা যদি আমাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে দেই এবং সেটিতে অংশগ্রহণ করি, তখন এটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা কম, যেটি আসল কথা। এক্সেলেন্ট হাবিব ভাই, ঠিকই বলেছেন। আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের ডাক্তার, আমাদের প্রফেসর, why not you go back? জি, বাইরে বাহাদুর করা যায়, আমাদেরকে যেতে হবে বিনা পয়সায়। এই দেশকে ফিসাবিলিল্লাহ আমরা উন্নতি করার জন্য আমাদের উদ্যোগনা, আমাদের জ্ঞান, আমাদের ডাক্তাররা যাবে, ইঞ্জিনিয়ার যাবে। আমি স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি বিশ্বময় এই ডাক্তার দেন। প্লিজ একটু শান্ত একটু, আমি দুঃখিত, থামাতে হলো। ওকে, আমরা একজন বিপ্লবী মানুষকে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, পাটোয়ারি সাহেব, আপনি যে ইয়র্ক কলেজের ডিন ছিলেন, আমি সেটা জানতাম না। না, ইয়র্ক কলেজ না, আমি সিটি ইউনিভার্সিটির মেডগার এভান্স কলেজের ডিন ছিলাম। ইয়র্ক কলেজের কথা কয়েকবার বলছেন। আমি ইয়র্ক কলেজের প্রোডাক্ট, কম্পিউটার সায়েন্স ওখান থেকে বের হয়েছি। আপনারা যখন বলছিলেন তখন স্মৃতিচারণ করছিলাম আমি আমার কলেজ জীবনের। আমি মার্সিয়া কাইজ যে প্রেসিডেন্ট ছিল অনেকদিন, তার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল। জি, খুব ভালো লাগলো। ওকে, আমি আমাদের প্রশ্ন আবার একটু ফেরত যাই। আওয়ামী লীগ বিএনপির বাইরে, এটি পাটোয়ারি সাহেব আপনার জন্য, আওয়ামী লীগ বিএনপির বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাধারণ শিক্ষার্থীরা মিলে কিংবা নানা শ্রেণী পেশার মানুষ মিলে যদি নতুন একটি রাজনৈতিক দল গঠন করে, সেটা বাংলাদেশের ভোটারদের কাছে কতখানি গ্রহণযোগ্যতা পাবে এবং নির্বাচনে জেতার মতো জনসমর্থন তারা পাবে কিনা? আমি জানি এটি হাইপোথেটিক রাইট নাও, কারণ এটির কোনো রূপরেখা এখন আমরা শুনিনি, কিন্তু আমরা কানাঘুষা শুনছি। আপনি কি মনে করেন? শুনেন, ছাত্ররা তো যারা 18 ইয়ার্স, 18 বছরের বয়সের বেশি, তারা তরুণ এবং তাদের ব্রেইনটা এখন সতেজ, এবং তরুণরা সবসময় তাদের পিছ টানটা কম। তারা সাধারণভাবে সত্যবাদী হয়, তারা অত্যন্ত কর্মঠ হয়। আমি মনে করি ওরা যদি সঠিকভাবে একজন নেতা দাঁড় করাতে পারে, আমি বলবো, আমি জানি না প্রফেসর ইউনূস ইন্টারেস্টেড কিনা, এই ধরনের লোক আর কি, তার নেতৃত্বে এভাবে যদি দল গঠন করে। এবং সাধারণ মানুষ তো আমাদের রাজনীতিবিদদের উপরে অত্যন্ত বিরক্ত, কারণ যারাই ক্ষমতায় আসে জালিয়াতিভাবে নির্বাচন করতে চায়, তারপরে বিরুদ্ধ মতকে কঠোরভাবে দমন করতে চায়, আইন বহির্ভূতভাবে গুম করতে চায়, অনিয়ম আর দুর্নীতি করতে চায়। এই জিনিসগুলো আর কি জনগণের ভোটের উপর নির্ভর না করে ব্যুরোক্রেসির উপর নির্ভর হচ্ছে। এই জিনিসগুলো ছাত্ররা কিন্তু ওদের মাথায় এখন আর নাই। এগুলা ওরা সতেজ, ওরা তরুণ। ওদেরকে যদি সত্যিকার ভাবে একজন অনেস্ট নেতা যদি ওদেরকে লিড করতে পারে, আমি মনে করি ইট উইল বি এ ফর্মিডেবল ফোর্স। কারণ সাধারণ জনগণ অন্যদেরকে দেখছে। আমরা মনে করি 30% আওয়ামী লীগ, বিএনপি, জামাত 10-15%, হোয়াট এভার ইজ দেয়ার। আমার মনে হয় নতুন একটা বেরকরণ হতে পারে। রাজনৈতিক দল হওয়া তো তাদের ডেমোক্রেটিক রাইট আছে তো, আর তারা তো এখন বাচ্চা না, তারা 18 বছর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 18 বছর উপরে বয়স হলে ভোটের অধিকার আছে, তাদের রাজনীতি করার অধিকারও আছে। হ্যাঁ, এটা আমি মনে করি ইট কুড এ গুড এফেক্ট, এবং এটা যত মোটামুটি দ্রুত করতে পারবে। তবে ওই যে সংস্কারের কথাগুলো বলেছি, ওই ভাই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। ক্ষমতা এমন একটা খারাপ জিনিস, রাইট? ওই যে লাউ সেই কদু, আমরা আপনারা কথায় বলেন, রাইট? সুতরাং এই জিনিসটা যদি, এই সংস্কারটা যদি এই সরকার করে দিতে পারে, শুধু এই সংস্থাগুলোর সংস্কার না, রাজনৈতিক দলের সংস্কার। আপনি যদি ডেমোক্রেসি যদি আপনি প্র্যাকটিস না করেন আপনার দলের মধ্যে, আপনার কাছ থেকে আমি কি ডেমোক্রেসি আশা করব আপনি যখন ক্ষমতায় যাবেন, রাইট? এই জিনিসগুলো আর কি আমাদের ডেমোক্রেসির চিন্তা ভাবনা, আমাদের সহনশীলতা, অন্যের মতের প্রতি আপনার সম্মান দেখানো, এই জিনিসগুলো আমরা যদি করতে পারি। আর এই নতুন যে ছাত্রছাত্রীরা, ওরা এখনো, ওদেরকে আপনি প্রাইম করতে পারবেন, ওদেরকে মোল্ড করতে পারবেন। ওরা এখনো কিন্তু ওইসব চাঁদাবাজিতে ঢুকে নাই, ওরা এখনো ওই
কি বলে আমাদের কি বলে টেন্ডারবাজিতে ঢুকে নাই, ওদের মন এখনো আছে। এদেরকে যদি আপনি মোটিভেট করে চালাইতে পারেন তাহলে আমার মনে হয় আমি আশাবাদী উইথ এ গুড লিডারশিপ অফ প্রফেসর ইউনূস, এবং যে আমি মনে করি হি ইজ ভেরি অনেস্ট ম্যান এবং অত্যন্ত অমায়িক মানুষ আর কি। ওকে, তাহলে আপনি মনে করছেন যে এটি করা যেতে পারে, একটি নতুন রাজনৈতিক দল হতে পারে, তার প্রধানও এরকম একজন হতে পারেন যিনি মোহাম্মদ ইউনূস, এবং আপনি মনে করছেন যে বাংলাদেশের আপামর সাধারণ জনতা এটিকে ভালোভাবেই নেবেন বলে আপনি মনে করছেন? আমি হতে পারে বলছি না, শুধু আমি মনে করি হওয়া উচিত এই ধরনের, কারণ আমরা রাজনীতিবিদদের এখন একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, সেই ভ্যাকুয়ামে যদি তারা আগিয়ে আসে, ওইরকম না আগে দল বদলানোর এই যে এগুলা না আর কি, ভালো লোক, হ্যাঁ, সন্ডা পান্ডা গুন্ডারা আজকে যে ক্ষমতা আসে তার সাথে যোগ দেয় গিয়ে, হ্যাঁ, এরা বিএনপিও বুঝে না, আওয়ামী লীগও বুঝে না, কিছু বুঝে না, ওরা হইলো ওদের। থ্যাংক ইউ। ওকে, মানে এই যে কথাটি আপনি বললেন যে এই মানে রাজনৈতিক নেতৃত্বের ভ্যাকিউম কথাটা, এটি কিন্তু বাংলাদেশের প্রতিটি দলের জন্য প্রযোজ্য। আপনি শেখ মুজিবের কথা চিন্তা করেন, তার পরবর্তীতে কেউ যে এটা তুলে নিবে হাতে, সেরকম কাউকে উনি তৈরি করেননি। তার পরবর্তীতে এরশাদ, দুঃখিত, জিয়াউর রহমানের পরবর্তীতে সেরকম ভ্যাকিউম তৈরি হয়েছিল, এসেছিল পরিবারতান্ত্রিক হিসাবে তার ওয়াইফ, সাত্তারের পরে ওয়াইফ, এবং ওয়াইফের পরে সবাই মনে করছিলেন যে তার দুই পুত্রের একজন কেউ হয়তো আসবেন, কিন্তু ক্ষমতার পরিবর্তনে এলেন এরশাদ কি করলেন, সেই ক্ষমতার ভ্যাকিউম সেম জিনিস হয়ে গেল। তার দলের পরবর্তীতে তার দলের দায়িত্ব নিলেন রওশন এরশাদ, এবং তার ভাই কি এরশাদ, আই ফরগট হিজ নেম। 10 সেকেন্ডের কথা বলেন, আমি অত্যন্ত আপনি সেনসিটিভ কথা উঠেছেন, এই যে ডাইনেস্টি জিনিসটা, রাইট, এই ডাইনেস্টির জন্য যারা উপযুক্ত লোক তারা সুযোগ পায় না, এই জিনিসটা আমাদের হতে হবে কেন? এটা আমি বলবো না, এখন বললে আপনার দোষ দিবেন আমাকে। আপনি নেতা বানাবেন, আপনার তো একটা দায়িত্ব আছে, অবশ্যই। আপনি কার পিছে ঘুরবেন, আপনার একটা দায়িত্ব আছে না? থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করবো ভাই, আমি একটু সংক্ষেপে বলি। এর কারণটা হচ্ছে, পাটোয়ারি ভাই একটা সুন্দর কথা বলেছেন, আপনিও কোয়েশ্চেনটা খুব সুন্দর করেছেন। ছাত্রদের রাজনীতিতে এইভাবে আসা উচিত না। আমার নিজের একটা অভিজ্ঞতা আছে, আমরা তৎকালীন যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা, সেখানে আমরা ইলেকশন করেছি, আমি নির্বাচিত ছাত্র সংসদের একজন নেতা ছিলাম এর নিচের পর্যায়ে, কিন্তু ছাত্ররা ভয় কি, এদের পয়সা করি নাই, দল গঠন করে নাই। অল ইউনিভার্সিটি কলেজে আপনার 72, 73, 74, 75 পর্যন্ত সমস্ত ইলেকশনে কিন্তু আমরা জয় করেছি, কিন্তু ইলেকশনে যে আমাদের জন্য অনেক অসুবিধা হয়েছে, কারণ এটা ফাইন্যান্সের বিষয় আছে, দল গঠনের বিষয় আছে, পাড়ায় ঘুরতে হবে, মহল্লায় এটা আমরা পারিনি। আমি বলবো না কখনো যে আমরা ব্যর্থ হয়েছিলাম, আমার ব্যাখ্যা আমার মতো, ইট ইজ ইমেন্সলি বেনিফিটেড, ইটস হাইলি বেনিফিশিয়াল ফর দি কান্ট্রি। কিন্তু ছাত্রদের যেটা কথা আমি বলবো, ইমিডিয়েটলি তাদের রেভলিউশনারি কমন কাউন্সিল গঠন করতে হবে। এই কমন কাউন্সিল রিফর্মের জন্য যারা ইলেকশন করবে, জাস্ট পাকিস্তানের মতো এলএফও লিগাল ফ্রেমওয়ার্ক থাকতে হবে, যে এই লিগাল ফ্রেমওয়ার্কে তারা রিফর্মের যতগুলো প্রস্তাব তারা দিবে, এই প্রস্তাবে তাদেরকে স্বাক্ষর করতে হবে যদি বাংলাদেশে তারা রাজনীতি করতে চায়। এই লিগাল ফ্রেমওয়ার্ক ছাড়া কোন দল কোন ক্রমেই ইলেকশনে দাঁড়াতে পারবে না। সিম্পল ডেমোক্রেসি। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার কাছে আমি থাকবো। আপনি কিছুক্ষণ আগে বিজেপির কথা বললেন, ভারতের কথা বললেন, এবং ভারতের বাংলাদেশের ব্যাপারে নাক গলানোর কথা বললেন। সেই প্রসঙ্গেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? আমি জানি, আমরা সবাই জানি, তাদের নিজস্ব কিছু ইন্টারেস্ট আছে, যেরকম বাংলাদেশ একটি বড় বাজার তাদের জন্য, বাংলাদেশকে দমিয়ে রাখাও এবং নিয়ন্ত্রণে রাখা তাদের একটি বিষয় যেটি তারা খুব সেন্সিটিভের সাথে দেখেন, সেটি হচ্ছে তাদের 7 সিস্টার, এটি একটি ব্যাপার। এবং এছাড়াও এই যে এখন যে ঘটনাটা ঘটে গেল, সেই ঘটনাতে তারা জনগণের যে অর্জনটিকে ছোট করে দেখছেন। আগের যিনি স্বৈরা শাসক ছিলেন তার পতনকে তারা বলছেন যে একটি ডিজাস্টার। এটি করার মাধ্যমে তারা তো বাংলাদেশের জনগণ এবং যে সাধারণ যে সেন্টিমেন্ট আছে তার থেকে আরও দূরত্ব তৈরি করবে, তাতে তো তাদের খুব একটা লাভ হবে বলে মনে হয় না। আপনি কি মনে করেন? আপনি কারেক্ট বলেছেন, এবং এই রোগটা ধরার জন্য আমাদের প্রয়োজন নেই। ডক্টর ইউনূসকে যখন প্রপোজড, তার বলা হলো যে তিনি প্রধান নির্বাহী হবেন, কি বলেছেন? তিনি সাক্ষাৎকারে পরিষ্কার বলেছে
ভারতের ভিতরে ভারত যদি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় যে প্রশ্ন আপনি বলেন যে 7 সিস্টারে আগুন ধরানো হবে, যদিও আমি আমার মতো কথা বলছি বা বলা আমার একটা অধিকার আছে, তার ব্যাখ্যাটা এই যে ডক্টর ইউনূস প্রথমেই বুঝেছে যে এই 7 সিস্টার বা চিকেন নেকের ভিতর দিয়ে এইসব ইয়ার্কি মারা বাংলাদেশে চলবে না। উনি কি বলেছেন যেটা বাংলাদেশ না উপমহাদেশ কোন রাষ্ট্রপ্রধান বা বিরোধী দলের নেতা যা বলতে পারেন না, উনি বলেছেন ভারত ভেঙে খানখান হয়ে যাবে। হোয়াট এ গ্রেট লিডার, আই স্যালুট স্যার ইওর স্পিরিট। এই যে বাংলাদেশের ক্রিয়েটিভ মানুষ, আপনি এই যে কথা বলেছেন, সুতরাং ভারত কি বলছে না বলছে, একজন হিন্দু মৌলবাদী দেখেন আজকে অযোধ্যায় তার কোনো দল পাস করেনি, অন্যান্য জায়গায় ফেল করেছে, আজকে ভারতের বিরোধী দল সর্ববৃহৎ। আমরা অত্যন্ত গ্লাড। আপনি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলেছেন, আমি তাকে দিদি বলে সম্বোধন করছি, এত সুন্দর মানুষ তারা। ভারতের কোন জনগণের সাথে আমাদের কোনো নাই, ছাত্র জনতা আমরা এক, কিন্তু হিন্দু মৌলবাদী এই যে বিজেপি এটা একই কাজ করতেছিল, নেপালে পেরেছে পারেনি, মালদ্বীপে পেরেছে পারেনি, কোথাও তাদের টাকা হয়নি। আমরাও লাঠি দিয়ে খেদাবো। আমাদের গায়ে হাত দেওয়া মানে ওরা জানে না যে ভারতের অস্তিত্ব চিরকালের মতো বিলীন হয়ে যাবে। এটা আমার কথা না, এটা প্রেসিডেন্ট ওবামা বলেছে, আমাদের বাইডেন বলেছে, এবং আপনি জানেন এই মোদির ভিসা ক্যান্সেল করা হয়েছে, এমন একটা সুতরাং আমাদের ভয় কিচ্ছু নাই। ওকে, আমি যদি এটি ছোট্ট ভাবে বলতে চাই, তাহলে আপনি যেটি বলছেন যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখাটা ভালো দুটি প্রতিবেশীর জন্য, এটি অত্যন্ত প্রয়োজনীয়। যদি একসাথে আমরা সুসম্পর্ক বজায় রাখি তাহলে অনেক কিছু খুব সুন্দর সমাধানের মাধ্যমে কাজ করা সম্ভব, এটি দরকার। এবং যে বড় রাষ্ট্র আছেন তাকেও বুঝতে হবে যে সুসম্পর্ক বজায় রাখতে হলে তারও অনেক দায়িত্ব কর্তব্য আছে। তাকে কোনো একটি গোষ্ঠী বা দলের সাথে সম্পর্ক না গড়ে তাকে সেই দেশের সাথে সম্পর্ক গড়তে হবে, এবং বাংলাদেশেরও দায়িত্ব হবে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যাতে আমাদেরও মানে সম্প্রীতি বজায় থাকে, আমাদের উন্নয়নেও তারা অংশীদার হতে পারে, এবং তাদের সাথে আমাদের যাতে ব্যবসা বাণিজ্য দুতরফা হয়, একতরফা না হয়। এটি আসলে আপনি বোঝাতে চেয়েছেন, আমি বুঝতে পেরেছি। ওকে, আমি প্রসঙ্গের একটি পরিবর্তন করব, সেটি হচ্ছে এরকম, যেসব একটু আমেরিকার ব্যাপারে আসবো যেখানে আমরা আছি। কামালা হ্যারিস তার পরিকল্পনা ঘোষণা করেছেন, যেসব অর্থনৈতিক পরিকল্পনা কামালা হ্যারিস দিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে এর কতটা বাস্তবায়ন তিনি করতে পারবেন, কারণ অনেক বড় বড় কথা বলে ফেলেছেন। চাইল্ড ট্যাক্স ক্রেডিট $6,000, 3 মিলিয়ন নতুন করে আবাসন করবেন লো ইনকাম ফ্যামিলিদের জন্য, ট্যাক্স কমাবেন, তারপর তিনি হেলথ ইন্স্যুরেন্সের সাথে নিগোশিয়েট করবেন, অনেক 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 কথা এখানে আছে। আপনি কি মনে করেন এই শুধু নির্বাচনী ইশতেহার, কথার কথা, নাকি আসলে তিনি করতে পারবেন বলে মনে করেন? না না, পাটোয়ারি সাহেব, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। শুনেন, রাজনীতিবিদরা তো নির্বাচনের খাতিরে অনেক কথা বলে, কিন্তু আমেরিকাতে আমরা দেখছি বাইডেন যে কতগুলো কাজ করেছিলেন গুরুত্বপূর্ণ, যে 3.5 বছরে যা করেছেন অনেক প্রেসিডেন্ট করতে পারেননি। এখন উনি, আমি মনে করি কামালা হ্যারিস শুধু না, ফর এক্সাম্পল যে আপনার হাউজিং যেটা কথা বলেন, এগুলা সম্ভব। তারপরে সে সাপোর্ট অফ ইউনিয়নস, মিডল ক্লাস এবং লো ইনকাম গ্রুপকে আপলিফ্ট করা, এগুলা ট্রেডিশনালি অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, তারপরে গান ভায়োলেন্স বন্ধ করা, এই জিনিসগুলা ডেমোক্রেটদের ট্রেডিশনাল এজেন্ডা আইটেম। এই এজেন্ডা আইটেমস আর ডুয়েবল, কারণ তারপরে আপনার এই যে আমি মনে করি যে উনি যে কথাগুলো বলেছেন ইট ইজ পসিবল, কারণ ওগুলো তারা রিসার্চ করে এটা বের করেছে। হয়তো কোনোভাবে অর্থ থেকে আসবে না আসবে এগুলা তাকে যদি ডিটেল যখন আমরা জানতে পারবো তখন আরো ডিটেল বুঝতে পারবো। তবে আপাতত দৃষ্টিতে মনে হয় এগুলা ভেরি অ্যাট্রাকটিভ প্রপোজিশন। তবে একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু ইয়েতে দেখি নাই, ওই যে ওই অ্যাবর্শনের জিনিসটা, কিন্তু এটাতে আমি দেখি নাই আলোচনা, যেটা ডেমোক্রেটরা পছন্দ করে, কিন্তু এটা উনি সামহাও এটা ইউজ করেন নাই। আমি মনে করি ইট ইজ এ পসিবিলিটি। আর তারা জানে যে এইগুলা করতে না পারলে আবার ওই অন্য দলের জন্য এটা একটা বিরাট ওদের এক্সাম্পল হয়ে থাকবে, ওরা এটাকে ইউজ করবে তাদের পলিটিক্যাল এজেন্ডা হিসাবে। এখন এগুলা তো অনেক ব্যাপার আছে, আপনি বললেই তো হবে না, আপনার নির্ভর করবে কংগ্রেসে কে আসলো, সিনেটে কে আসলো। প্রেসিডেন্ট চাইলেই তো আর সব হয় না, তাই না? সুতরাং যদি আপনার সিনেটে না আসে বা কংগ্রেসের দুইটার একটাতে আসলেও হবে না, দুইটাতে যদি না আসে তাহলে হবে কি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো না, তখন তো আমরা তাকে দোষ দিতে পারবো না।
সুতরাং she can say that well we haven't have the vote from Congress or the Senate to do that. তবে এটা আমি মনে করি যে এটা ট্রেডিশনাল ডেমোক্রেটিক এজেন্ডা এবং এটা 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 ডুয়েবল। যদিও আপনার ইয়েটা হয়তো একটু বাড়বে, কি বলে আপনার এটাকে, আপনাদের যে আমাদের ডেফিসিট হয়তো বাড়তে পারে, কারণ আপনার সোর্স অফ ইনকাম তো আসতে হবে। ট্যাক্স যদি আপনি কমান তাহলে ইনকামটা যদি আপনি রিচদেরকে যদি ট্যাক্স না করেন তাহলে মানিটা আসবে কোত্থেকে? আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। ডেফিসিট বাড়বে না। ডেফিসিট বাড়ার অনেকগুলি কারণের দুটি কারণ আমি উল্লেখ করতে পারি। একটি হচ্ছে অতিরিক্ত ব্যয় করা প্রতিরক্ষা খাতে, এবং আরেকটি হচ্ছে আপনার যেই ট্যাক্স, যে ধনীরা যে ট্যাক্সটা দেওয়া উচিত, বড় বড় কর্পোরেশন সাচ অ্যাজ অ্যামাজন, সাচ অ্যাজ অ্যাপল, গুগল, ফেসবুক, মেটা, এদের কাছে যদি আপনি কিছুটা ট্যাক্স নিতে পারেন, এনভিডিয়া, আপনার ডেফিসিট হবে না। কিন্তু আপনি যারাই স্পেশালি রিপাবলিকানরা যখন ক্ষমতা যান, এইসব বড় বড় কোম্পানি এবং তাদের যে বন্ধুবান্ধব আছেন তারা এমন ট্যাক্স ব্রেক পান যে যার ফলে আপনার ইনকাম যেটি আছে, রাজস্ব ইনকাম বাই ট্যাক্সেশন, এটি আশঙ্কাজনকভাবে কমে আসে, এবং যার ফলে তারা যে যুক্তি দেখান পয়সা নেই, আমাদের আরও লোন বাড়বে, কাজে আমরা মেডিকেড সহ অন্য কিছু দিতে পারবো না। দুঃখিত, আমি আসছি এই ব্যাপারটিতে, এই জন্য আমি দ্বিমত পোষণ করেছি। কিন্তু আপনি আদতে কথাটি ঠিকই বলেছেন, বাট দ্যাট বিকামস এ টকিং পয়েন্ট এবং ইট বিকামস অ্যান ওয়েপেন টু অ্যাটাক দ্য অপোনেন্ট। আমি আসবো পরবর্তীতে। আমি শওকত আলী আপনার কাছে যাচ্ছি, পুনরায় সংক্ষিপ্তভাবে করবেন, কারণ এই জিনিসটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। গাজায় যুদ্ধবিরতির হওয়ার আদৌ কোনো সম্ভাবনা দেখছেন কিনা? নতুন করে আলোচনা চলছে, এটি আবারও লোক দেখানো কিনা। অন্যদিকে গাজায় মানুষ হত্যা করেই যাচ্ছে ইসরায়েল, এবং আমি মনে করি ইটস নট ইসরায়েল, ইট ইজ দ্য ইউএস, আমেরিকাই করে যাচ্ছে এই হত্যাযজ্ঞটা, কারণ তাদের প্রত্যক্ষ মদতে, তাদের অস্ত্রে, তাদের পয়সায় এটি হচ্ছে। আপনি কি মনে করেন এই আলোচনা ফলপ্রসূ হবে যেটি হচ্ছে এখন? শওকত আলী, আলোচনা এই পর্যন্ত যেটা হয়েছে, জি, আলোচনা যে এই পর্যন্ত তারা যা করেছে, তারা দেখছি যে কথা আপনি আগেই বলেছেন, 40,000-এর উপরে আর যায় না। এটা ওভার 200,000 পিপল তারা হত্যা করেছে, নির্মম হত্যা করেছে। তারপরও এখন কান্নাকাটি করছে সারা দুনিয়ার কাছে যে ওদের কোনো সিকিউরিটি নাই। তারা একটু ভয়ে ভীত হয়ে, এবং ইজ ইট ফ্যাক্ট যে আপনার ইসরায়েল না থাকতে পারলে মানুষ অত্যন্ত খুশি হচ্ছে, দেশটা ধ্বংস হবে ইভেনচুয়ালি। আপনি দেখেন কালকেও এখানে যুক্তরাষ্ট্রে, সেদিন গতকালকে তারা বলছে আমাদের কোনো প্রোটেকশন নাই, দুনিয়ার কেউ প্রোটেকশন দিতে পারে না, আল্লাহ পাক প্রোটেকশন দিতে পারে। 250,000 লোক যদি এইভাবে মেরে তারা চায়, এ পর্যন্ত কি হয়েছে, নেগোসিয়েশন করে তাদের যে বড় বড় নেতাগুলো তাদেরকে মেরে ফেলা হয়েছে, নেগোসিয়েশনের নাম করে করেছে। যুক্তরাষ্ট্রের কপাল পুড়েছে ইসরায়েলের কারণে, এটা বাইডেন বুঝেছে, বাট ইট ইজ টু লেট। উনি বলেছেন যে রেস্ট অফ মাই টার্ম আমি চেষ্টা করব যে গাজার যুদ্ধ আর এটা বন্ধ করার জন্য। ব্রাদার, ইট ইজ টু লেট ফর ইউ, কিছু করতে পারবো না। এই দেশটার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, পরিষ্কার চেঞ্জ হয়ে গেছে সিন্স আপনি ফার্স্ট বুশ থেকে। আমি এই দেশে অনেক দিন আছি, এরা ধরা পড়ে গেছে, আল্লাহ জানে এদের কপালে কি আছে। এই যে অর্থনীতির কথা যেটা বললো, আপনি দেখেন মাত্র কয়েক মাস আগে $16 বিলিয়ন দেওয়া হয়েছে, তারা চায়নি, তারা চাইলে 8 বিলিয়ন দিলেন, 16 বিলিয়ন। আপনার কংগ্রেসের সব সদস্যগুলো তাদের নো ম্যাটার অ্যাক্রস দি বোর্ড বিএনপি এগুলো থাকে। সুতরাং এই বিএনপি বলছে আপনার হচ্ছে রিপাবলিকান বা ডেমোক্র্যাট, এই দুই দলেই কিন্তু তারা সমানভাবে ইসরায়েলের ব্যাপারে ভোট দেয়। এখানে যে কথাটা আপনি বলছেন, একটা জিনিস হবে, আমি দেখছি সম্ভাবনা যে হ্যারিসই পাস করবে, বাইডেন আপনার ট্রাম্প এখনো ঘৃণার যে বাণীটা, সেই ঘৃণার বাণী তিনি সবাই জাতিতে বিদেশি আন্তর্জাতিক ক্ষেত্রে এই ঘৃণার বাণী সে পাস করে। এর ভিতরে যে ইকোনমিক যে প্রোগ্রামটা দিয়েছে হ্যারিস, এবং আপনি দেখেন তখনই উনি ঘোষণা করেছেন $339 বিলিয়ন উইথিন ভেরি শর্ট পিরিয়ড আমরা সবাই দিয়েছি। আর সেক্ষেত্রে আপনার ট্রাম্প এসে অনলি $139 বিলিয়ন। সুতরাং আমি দেখছি দ্যার ইজ এ হোপ অফ রে, এবং সে পাস করে গেলে যে প্রোগ্রামের কথা আপনি বলছেন এটা মেটানো কোনো অসুবিধা হবে না। আপনি নিজেই বলেছেন অলমোস্ট $1 ট্রিলিয়ন তারা আপনার ডিফেন্স বাজেট খরচ করেছে। আপনার 45% বুশ ওয়ান এখন যেটা করেছে, এই ট্যাক্স ব্রেকটা কমিয়ে যদি নিয়ে আসা যায় তাহলে ট্যাক্সটা সেভ করলেই যে ইনফ্লেশনের ভয়টা হচ্ছে এটা আপনার প্রোডাক্টিভিটি তো বাড়বে। ধন্যবাদ। আমি আমাদের হাতে সময় খুব কম, প্রফেসর পাটোয়ারি,
ইরানে ইসমাইল হানিয়া হত্যার পরে এই যে ইসরায়েলিদের মাধ্যমে যে অ্যাসাসিনেশন তারা করলো, এরপরে হাই টেনশন চলছে। ইরানকে অনেকে অনুরোধ করেছে, অনেকে বলতে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, যাতে বড় ধরনের কোনো আক্রমণ তারা ইসরায়েলে না চালায়। ইরান যদি ইসরায়েলে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালায়, এবং এটি আমরা দেখছি তারা চুপচাপ আছেন, তারা টেনশন তৈরি করছেন, পুরো রিজনে খুব হাই টেনশন আছে, তাহলে ইসরায়েলও নিশ্চয় চুপ থাকবে না, এটি আমরা জানি। কারণ ইসরায়েল ইজ এ ম্যাড ডগ, যেটিকে আমরা বলি ইটস এ ডগ দ্যাট হ্যাজ রেবিজ, যেটা মানে এরকমই অসুস্থ একটি কুকুর সে। তারা এতে যে মধ্যপ্রাচ্যের যে কোনো সময় যুদ্ধ ছড়িয়ে পড়বে, এবং এর পরিণত কিন্তু অনেক বড় একটি যুদ্ধে পরিণত হবে বলে অনেকে মনে করছেন, এবং এটি যে কোনো দিন শুরু হতে পারে। আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া, প্রথম যে প্রশ্নটা আপনি করেছিলেন যে সিজফায়ার হওয়ার সম্ভাবনা, আমি মনে করি সিজফায়ার হওয়ার সম্ভাবনাটা এখন মোর প্লজিবল, সম্ভাবনা বেশি দেন ইট ওয়াজ বিফোর। কারণটা হলো এই যে ইরানের সাথে যে আপনার সম্পর্ক বললেন, আপনার ইসরায়েল একটা ছোট্ট দেশ, এটা আমাদের আমেরিকার ক্লায়েন্ট স্টেট। ইসরায়েল তার সাথে ইরানের সাথে যুদ্ধ করে বা তার প্রতিবেশীর সাথে যুদ্ধ করে পারবে না আনলেস আমেরিকা ওখানে গিয়ে যুদ্ধ না করে। এতদিন যে এখন যে জিনিসটা দেখছে, যে টেনশনটা, হাইটেন টেনশন, কারণ এটা ইরানেরও প্রেস্টিজ কনসার্ন, তার ভূমিতে অন্যকে গিয়ে অ্যাসাসিনেট করছে, তাদের একটা কিছু রিয়াকশন দেখাইতে হবে। যার জন্য এই যদি রিয়াকশনটা দেখায়, আমেরিকা ইনভলভ হবে, জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ড ইনভলভ হবে, যার জন্য জার্মানি, ফ্রান্স এবং তারা নিজেরা অনেক চেষ্টা করতেছে এটা যেন না, কারণ এটা শুধু রিজিওনাল ওয়ার হয়ে যাবে। রিজিওনাল ওয়ারে দে মাইট ফুল ইন, রাশিয়ান ওখানে বিভিন্ন আদার শক্তিকে এখানে নিয়ে আসবে, যার জন্য সবাই যুদ্ধ তো কারোর জন্য ভালো না। এটাকে হটানোর জন্য, এবং সবাই বুঝতেছে ওয়ার্ল্ড ওয়াইড একটা জনমত সৃষ্টি হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, এই যে একটা জনমত সৃষ্টি হয়েছে, এটা উনি যে ব্রাদার শওকত যে কথাটা বললেন যে আমাদেরকে ইসরায়েল তো নিচে নেমে গেছে সবকিছুতেই, ওরা তার সাথে আমাদেরকেও নামায় নিচ্ছে, আমেরিকার ফরেন পলিসি, আমেরিকান ইমেজকে। আমার মনে হয় এটা সম্ভাবনাটা আছে। তবে এটা আমার মনে হয় ওই যে ওআইসির মিটিং হয়েছিল কয়েকদিন আগে, মনে আছে? ওআইসির মিটিং এ আরব দেশগুলো, প্রতিবেশী দেশগুলো বলছে, ইরানকে অনুরোধ করেছে যে ওই কি বলে সিজফায়ারের বিনিময়ে তোমরা ওই জিনিসটা হল্ড করো, এবং এটাই ওরা ফরেন পাওয়ার গুলো এখন চেষ্টা করতেছে যে তোমরা যদি ওটা করো তাহলে ইরান আর প্রতিশোধমূলক না নিতে পারে। এই জিনিসটা আমার মনে হয় উই উইল সি, আমরা দেখব সম্ভাবনা, মানে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে, দেখি। কারণ দ্য সাফারিং অফ দ্য প্যালেস্টিনিয়ান মাস্ট স্টপ, এবং এই ব্যাপারে অনেক আলোচনা করার অবকাশ রয়ে গেছে। সময়টি আসলে শেষ হয়ে গেছে আজ অনেকক্ষণ আগে, তারপর আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। আমি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দুজনেই ভালো থাকবেন। আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের দুজনের সাথে পরবর্তীতে কথা হবে। ভালো থাকবেন আপনারা। অসংখ্য ধন্যবাদ শওকত, থ্যাংক ইউ, গুড টু সি ইউ। ওকে দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আমি বলেছিলাম অনুষ্ঠানের শুরুতেই কিছু কথা বলা খুব দরকার। সাম্প্রতিক বাংলাদেশের একটি এখনকার সময় জনপ্রিয় এবং স্বনামধন্য টেলিভিশন, তারা বাংলাদেশের কয়েকজনকে স্টুডেন্ট সমন্বয়কারী এবং বাংলাদেশের দুজন আর্টিস্টকে নিয়ে এসেছিলেন। সেখানে একটি প্রশ্ন ছিল যে আপনি কি লুঙ্গি ড্যান্স দেখেছেন কিনা। তা ঘটনাটি ঘটেছে 15ই আগস্ট। যারা যাচ্ছিলেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে 32 নম্বরে, সেখানে লুঙ্গি ড্যান্স হয়েছে এবং উত্তম মধ্যম দেওয়া হয়েছে যারা এসেছিলেন সেখানে, যেটি মোটেও কাম্য নয়। আই এম নট ফর ইট, আমি এটির পক্ষে নয়। কিন্তু এখানে কিছু কথা বলা দরকার। সেটি হচ্ছে, যাকে জিজ্ঞাসা করা হলো সে তো ছাত্র। এ ধরনের প্রশ্ন করা যখন হয় একটি এত বড় গণমাধ্যম থেকে, এটি কাণ্ডজ্ঞানহীন। এই প্রশ্নটি করা উচিত পুলিশ এবং সেনাবাহিনীকে। শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা তাদের কাজ, ছাত্রদের কাজ না, ছাত্র সমন্বয়কের কাজ নয় এটি। এবার আসি, কাদের সিদ্দিকী এবং রোকেয়া প্রাচীর দুজনেই হেনস্থ হয়েছেন সেখানে যে। এই কাদের সিদ্দিকী এবং রোকেয়া প্রাচীর, আপনারা কি বুদ্ধিশুদ্ধির মাথা খেয়ে বসে আছেন? দেশে অস্থির পরিস্থিতি চলছে, চামচামি করার সময় তো অন্য সময়ও পাবেন, যাবেন 15 আগস্টে সম্মান জানাতে, কিন্তু সেটি মানে 32 নম্বরে কেন? বঙ্গবন্ধু শেখ মুজিব তো শুয়ে আছেন গোপালগঞ্জে, আপনারা সেখানে যান না কেন? বুদ্ধিশুদ্ধির মাথা খেয়ে বসবেন না। আপনাদেরকে আমরা আরও বুদ্ধিমান মনে করি। অবস্থার প্রশমিত করতে হয়, এটিকে আপনারা আরও বাড়িয়ে দিচ্ছেন। দিস ইজ নট রেসপন্সিবল, দিস ইজ ইররেসপন্সিবল। আসেন বাংলাদেশের টিভি চ্যানেল এবং সাংবাদিকতার কথা বলি। গত 15 বছর 20 বছরে এবং একেবারে শুরু থেকে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো সরকারি দলের চামচামি করতে ব্যস্ত।
এখন তারা বলছেন তাদের কিছু করার ছিল না, তাদের লাইসেন্স বাতিল হয়ে যেত, তাদের হাত পা বন্ধ ছিল, তারা চলতে পারতেন না। ঠিক আছে, মেনে নিলাম। তাহলে সরকার বিরোধী কিছু বলতে পারছেন না, কিন্তু সরকারের চামচামিতে কেন যোগ দিচ্ছেন সেটি বুঝিয়ে বলুন, সেটি তো বুঝতে পারলাম না। আরেকটি ব্যাপার বলুন, তাহলে প্রথম আলোর মতো পত্রিকা এবং ডেইলি স্টারের মাহফুজ আলমের মতো মানুষ তারা কেন করতে পারলেন? অনেকবার জেলে যেতে হয়েছে, অনেক মামলা খেয়েছেন, তারপরে কিন্তু তারা তাদের জায়গা থেকে সরেননি। এটি হলো সাংবাদিকতা। সাংবাদিকতার দায়বদ্ধতা আছে, এবং সেই দায়বদ্ধতা সত্যকে তুলে ধরা, সমাজের বিভিন্ন বিষয়কে তুলে ধরা এবং তার প্রতিকার চাওয়া, মানুষের পক্ষে নেওয়া, সাধারণ মানুষের পক্ষ নেওয়া। সেটি বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল করতে পেরেছেন বলে আমার মনে হয়নি, এখনও মনে হয় না, এবং আমি বিশ্বাসও করি না, কারণ তার প্রমাণ তারা দিতে পারবেন না। তারা যখনই সময় পান চামচামিতে লিপ্ত হয়ে যান। ওকে, আমেরিকাতে বাংলা সংবাদপত্র এবং তাদের ভূমিকা। বেশিরভাগ বাংলা সংবাদপত্র যে কটি আছে এখানে, তারা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ সংবাদপত্রে জড়িত ছিলেন না, সংবাদ মাধ্যমে জড়িত ছিলেন না। কিন্তু এখানে এসে সংবাদপত্র ছাপাচ্ছেন, অনলাইন করছেন, যেটি আসলে কিছুই নয়, কপি পেস্ট। 99.99% তারা এখন এক একটা পত্রিকার সম্পাদক হয়েছেন। বাংলাদেশে কোনো সংবাদপত্রে যারা তখন কাজ করেছেন তাদের সম্পাদকের রুমে ঢোকার সামর্থ্য ছিল কিনা সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কাজেই এই কথাগুলো ঠিক নয়। অনুষ্ঠানের একটি পর্যায়ে প্রফেসর পাটোয়ারি বলেছেন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এই কথাটি একেবারে সত্য বাংলাদেশের ক্ষেত্রে। শেখ মুজিব থেকে শুরু করে একেবারে শেখ হাসিনা, শেখ মুজিব, জিয়াউর রহমান, বিএনপির খালেদা জিয়া, হোসেন মোহাম্মদ এরশাদ এবং পরিশেষে শেখ হাসিনা, যিনি গিয়েছেন লঙ্কায় হয়েছেন রাবণ। তার কারণ কি? সিস্টেমটা তারা সবসময় ধ্বংস করেছেন। এখন একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, লঙ্কা হবে কিন্তু কোনো রাবণ হবে না, সেটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।